মারা গেছে সেই পাগলা ঘোড়াটি। শেখ হাসিনার শত্রু ছিলাম, তাকে বের করেছি, তার ভাগ্নির চাকরি খেয়েছি, বলছেন ববি হাজ্জাজ। কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার। এবং সর্বশেষ জানাবো, শিগগিরই ফিরছেন তারেক রহমান। সারা দেশে দলীয় ও জাতীয় উভয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মারা গেছে সেই পাগলা ঘোড়াটি। সামনে যাকে পাচ্ছিল তাকেই কামড়াচ্ছিল ঘোড়াটি। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অন্তত 20 জন আহত হয়েছেন। সেই পাগলা ঘোড়াটি মারা গেছে। মালিকের খোঁজ না পাওয়ায় স্থানীয়রা মৃত ঘোড়াটি মাটি চাপা দেন। প্রাণীটি জলাতঙ্ক রোগে মারা গেছে বলে ধারণা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের। বিকেল 5টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা বিশ্বাসপাড়া রবিউল মোল্লার বাড়ির পাশে একটি বাগানে ঘোড়াটি মারা যায়। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে চাপা দেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শওকত আলী বলেন, ঘোড়াটি সম্ভবত জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল, যে কারণে ঘোড়াটি পাগলা হয়ে যায়। এ জাতীয় প্রাণী 2-1 দিনের মধ্যে মারা যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে অসুস্থ ঘোড়াটি মারা গেছে বলে জানতে পেরেছি। যাদের কামড় দিয়েছে তাদের অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর মাহমুদ রহমান বলেন, যারা ঘোড়াটির মাধ্যমে আক্রান্ত হয়েছেন তাদের খুব শিগগির জলাতঙ্ক রোগের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পৌর এলাকায় পাগলা ঘোড়াটির কামড় ও লাথিতে অন্তত 20 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, গত 2 দিন ধরে পৌর সদরের বিভিন্ন স্থানে ঘোড়াটি পাগলের মতো আচরণ করছে। সামনে যাকে পাচ্ছিল তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছিল কিংবা লাথি মারছিল। এতে করে নারী পুরুষ নির্বিশেষে অনেকেই আহত হন। শেখ হাসিনার শত্রু ছিলাম, তাকে বের করেছি, তার ভাগ্নির চাকরি খেয়েছি, বলছেন ববি হাজ্জাজ। অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ও ভাগ্নি টিকলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব হারানোর পেছনে ভূমিকা রাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যার চেষ্টা করছেন বলে তিনি মনে করেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি হত্যা চেষ্টার অভিযোগ তোলেন। এর আগে সকালে গুলশানে হাজ্জাজের বাসভবন থেকে মোহাম্মদ নূর নামে একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে তার দেহরক্ষীরা। নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর সহ সভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে তিনি হামলার পরিকল্পনা নিয়ে ববি হাজ্জাজের ভবনে প্রবেশ করেন বলে এনডিএম-এর অভিযোগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনডিএম মহাসচিব মমিনুল আমিন বলেন, সন্দেহজনক আচরণের কারণে দেহরক্ষীদের কাছে ধরা পড়ে নূর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর স্বীকার করে শেখ হাসিনা সরাসরি নির্দেশে তাকে এ কাজে পাঠানো হয়েছে। হাজ্জাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রাথমিক সাক্ষাতের ছলে বাসায় প্রবেশ করাই ছিল তার মূল উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, আমি সহ যুগপৎ আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের সকলের উপরে হত্যা চেষ্টা হতে পারে। আমার উপরে হয়তো শেখ হাসিনা বা তার দোসরদের রাগ আরও বেশি হতে পারে, কারণ লন্ডনের মাটিতেও তার ভাগ্নির চাকরি আমি খেয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে হয়তো অনেক জায়গায় অনেক ধরনের মামলা বা অনেক কিছু আমি সবচেয়ে প্রথমে করেছি, অন্য সবার আগ থেকে। আর অবভিয়াসলি একদম সামনের দিকে ভূমিকা তো আমরা প্রথম থেকে রেখে যাচ্ছি। আমরা সবসময় তাদের বিরুদ্ধে ছিলাম। তারা যখন সরকারি ক্ষমতায় ছিল তখন আমরা তাদের রোষানলে ছিলাম। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে ছাত্রলীগের কোনো নেতা, আমি নামও জানি না, মোস্তফা আল নাফিস, এদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? আমরা বারবার দেখছি, একদিন ধানমন্ডিতে, একদিন বনানীতে, একদিন মিরপুরে ছাত্রলীগ মিছিল করছে। এরা নিষিদ্ধ একটা সংগঠন। তারা কিভাবে মিছিল করে এটার ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজে ধরা কয়েকজনকে অ্যারেস্ট করা হচ্ছে। এগুলো তাড়াতাড়ি জনসমক্ষে আনতে হবে। ববি হাজ্জাজ আরও বলেন, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের দোসরদেরকে আইনি প্রক্রিয়ায় না আনা যাবে, তাদের আইনের আওতায় না আনা যাবে, ততদিন পর্যন্ত আমরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা যেমন সুরক্ষিত না, তেমনি দেশের জনগণও সুরক্ষিত না, এবং সামনে নির্বাচনও আমরা সুন্দরভাবে করার জায়গায় আসবো না। নির্বাচন সঠিকভাবে হবে, সঠিক সময়ে হবে, কিন্তু তার জন্য এই প্রচেষ্টাগুলো এখন জোরদারভাবে শুরু করতে হবে। পরিস্থিতির গুরুতর মাত্রা বোঝাতে গিয়ে তিনি বলেন, এটা সোজা না ভাই। আজকে নুরুল হক নূর হাসপাতালে, আজকে আমার দেহরক্ষীগণ যদি সিকিউর করতে না পারতো, আমি যখন বের হতাম আমার গাড়ির উপরে যদি 2টা ককটেল পড়তো বা অন্য কিছু হামলা হতো, আজকে যদি আমি আহত হতাম, আরও 10 জন আহত হতো, তাহলে নির্বাচন কিভাবে আমরা করব, কিভাবে সামনে কিভাবে আগাবো? এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট রোডম্যাপ দাবি করে এনডিএম সভাপতি বলেন, এটা জানতে হবে ভাই, সুরক্ষিত আমাদের হতে হবে, জনগণকে সুরক্ষিত হতে হবে। জনগণকে সুরক্ষা দেওয়ার প্রথম ধাপ হলো আওয়ামী দোসরদের আইনি প্রক্রিয়ার ভেতরে আনা। এরা বাইরে এইভাবে ঘুরতে পারে না। কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার।
কুমিল্লা নগরের একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিবাগত রাতে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ি পিটিআই মাঠ সংলগ্ন নেলি কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এবং তার মেয়ে সুমাইয়া আরফিন। তারা গত ৫ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। স্থানীয়রা জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। রবিবার মা মেয়ে ছাড়া বাসায় কেউ ছিল না। রাতে 11টার দিকে নিহত দুই ছেলে ফয়সাল ও আলামিন ঢাকা থেকে এসে মা ও বোনের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে ওসি মইনুল ইসলাম জানান, ৯৯৯ খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে যান। সেখানে নেলি কটেজের দ্বিতীয় তলায় দুটি কক্ষে খাটের উপর পৃথক মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। পরে তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে তাদের দেখে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কারভাবে বলা যাবে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শিগগিরই ফিরছেন তারেক রহমান। সারা দেশে দলীয় ও জাতীয় উভয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের। শিগগিরই দেশে ফিরছেন দলের কাণ্ডারি ও তাদের প্রিয় নেতা তারেক রহমান। সম্প্রতি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, আর এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোটা দেশের মানুষ দুটি বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটি হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এর আগে তারা তারেক রহমানের ফেরার অপেক্ষায় আছে। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে এবং জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে থেকেই তিনি আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয়ভাবে বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে ঘুরে ফিরে এমন আলোচনায় চলছে, যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা না হলেও ঢাকায় বিএনপি নেতারা বলছেন, স্বল্প সময়ের মধ্যেই তারেক রহমান দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে অথবা অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথমার্ধে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। দলের এই শীর্ষ নেতার দেশে ফেরার পর তার নিরাপত্তা, বাসভবন, রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, দলের এই শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণঅভ্যুত্থান জানাতে বিএনপি প্রস্তুত। আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাই কোন সময় দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা ফলপ্রসূ হয় সেটিই খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তারেক রহমানের ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে। তার অভ্যর্থনা উপলক্ষে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির। ওই সমাবেশে তারেক রহমান সশরীরে উপস্থিত থাকতে পারেন। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। দিনটিতে বিমানবন্দর সহ রাজধানীতে বৃহত্তম জমায়েত করার পরিকল্পনা করেছে দলের। সেক্ষেত্রে বিমানবন্দর সহ ঢাকায় বিএনপির বিশাল একটি শোডাউনের পরিকল্পনা রয়েছে। এমত অবস্থায় তারেক রহমান দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে একাধিক আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এটি হতে পারে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে অথবা তফসিল ঘোষণার পরপরই। এ সময় দেশে ফিরে তিনি দলের পক্ষে একটি জোয়ার সৃষ্টি করে নির্বাচন ভালো ফল আদায়ে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার দিন তারিখ নিয়ে নানামুখী চিন্তা করছে বিএনপি। ধারণা করা হচ্ছে, তারেক রহমান দেশে ফেরার পর গুলশান ২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নামজারি সম্পন্ন করে ও এ সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে। এর পাশের বাড়ি ফিরোজায় ভাড়া থাকেন বেগম খালেদা জিয়া। গুলশানে ১৯৬ নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এর কাছে ভাড়া দেওয়া ছিল। কোম্পানিটি চলতি বছরের শুরুর দিকে বাড়িটি ছেড়ে দেয়। এখন নতুন করে বাড়ির ভেতরে বাইরে রং করা সহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে। ২০০৭ সালের ৭ই মার্চ ১/১১ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান। পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন তিনি। এর মধ্যে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর
ক্রমান্বয়ে তারেক রহমান তার বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা থেকেই অব্যাহতি পান। তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট